চুল পড়ার প্রবণতাটা বেড়ে যায়, এটি কেন হয়? ঠোঁট ফাটার কারণটাই হলো যে আর্দ্রতা কমে যায় বাতাসে। চর্মরোগের যে ওষুধটি সেটি কাজ করছে না, এটার সঙ্গে কি করোনা টিকার কোনো সম্পর্ক রয়েছে কিনা? এটি কিন্তু ইনফেক্টিভ, একজনের গায়ে থেকে আরেকজনের গায়ে ছড়ায়। উত্তরের ঠান্ডা বাতাসে কি ত্বকে টান ধরতে শুরু করেছে? ঠোঁট ফেটে যাচ্ছে, চুল ঝরে যাচ্ছে, খুশকি, অ্যালার্জি, চুলকানিতে জীবন অতিষ্ঠ প্রায়। শীতকালে ত্বকের এমন নানা সমস্যা আর সুরক্ষার উপায় নিয়ে কথা বলতে হ্যালো ডক্টরের আজকের এই আয়োজনে উপস্থিত আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌন রোগ বিভাগের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ শিকদার। ডাক্তার শহীদুল্লাহ শিকদার, আপনাকে বাংলা নিউজ 24 হ্যালো ডক্টর অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি, ধন্যবাদ। ভালো আছি। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ডাক্তার শহীদুল্লাহ, প্রথমে একটু জানতে চাই যে শীতকাল আসলেই আমাদের সবার স্কিন বা ত্বক দেখি যে অনেক খসখসে হয়ে যায়, রুক্ষ হয়ে যায়। তার শুরুতে একটু জানতে চাই যে আসলে শীত আসলেই কেন ত্বক শুকিয়ে যায় মানুষের? ধন্যবাদ। আসলে শীত আসলে বাতাসের আর্দ্রতা কমে যায়, মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়, পানির পরিমাণ কমে যায় বাতাসে। আবহাওয়ায় যখন পানির পরিমাণ কমে যায় তখন ত্বকের উপরিভাগ অঞ্চল থেকে, অর্থাৎ চামড়ার উপর থেকে জলীয় অংশ বেশি বেশি শোষিত হয় বাতাসে বা এই আবহাওয়ায়। শোষিত হওয়ার কারণে স্বাভাবিকভাবে এটা শুষ্ক হয়ে যায় বা ড্রাই হয়ে যায় চামড়ার উপরিভাগ। শুষ্ক হয়ে গেলে স্বাভাবিক যে চামড়ার শরীরের যে ইন্টিগ্রিটি বা সংহতি যেরকম থাকার কথা, এটা ব্যাহত হয়। ব্যাহত হওয়ার কারণেই এখানে চুলকায়, নার্ভে, লোকাল নার্ভে ইরিটেশন হয়। ইরিটেশন হওয়ার কারণে চুলকায়, খুবই সঙ্গত বিষয়। এবং যারা সেটা আর্দ্রতা মেনটেন করে, অর্থাৎ লুব্রিকেন্ট, তেল বা অন্য কোনো ইমোলিয়েন্ট ব্যবহার করে বা ময়েশ্চারাইজার ব্যবহার করে যারা ভালো রাখে, তাদের কম চুলকায়। আর সেক্ষেত্রে ডাক্তার শহীদুল্লাহ, আমরা শীতকালে নানা ধরনের প্রসাধনী তো ব্যবহার করি, বিশেষ করে ময়েশ্চারাইজারটা খুব গুরুত্বপূর্ণ। তো আসলে শীতকালে কোন ত্বকে কোন ময়েশ্চারাইজারটা ইউজ করা উচিত? ধন্যবাদ। আমাদের দেশে অ্যাকচুয়ালি ময়েশ্চারাইজার ইজ ভেরি ডিফিকাল্ট টু সে। আপনি জানেন, তেল, ন্যাচারাল তেল, নারিকেল তেল, সরষের তেল, অলিভ অয়েল, এগুলো তো পাওয়া যায় খুব সহজে। তিলের তেলও আপনি ইউজ করতে পারবেন। কিন্তু কথাটা হলো যে এই নারকেল তেল, সরষের তেল আপনি কতটুকুন ব্যবহার করবেন, একটা যৌক্তিক পরিমাণে ব্যবহার করবেন। এবং মনে রাখতে হবে যে তেলের তো এখন আমরা খুব বিশুদ্ধ তেল পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। ন্যাচারাল তেল, সরষের তেলও পাবেন না, নারকেল তেলও আপনি বিশুদ্ধটা পাবেন না। তো আপনাকে খুব সচেতন থেকে, অলিভ অয়েলও যে ভালো পাবেন, বাইরের থেকে আসে অলিভ অয়েল আমাদের দেশে, কিন্তু অলিভ অয়েলটাও যে খুব ভালো পাবেন সেটারও কিন্তু নিশ্চয়তা আপনি দিতে পারবেন না। আপনি দেখেই ব্যবহার করবেন। এখন এছাড়া বাজারে তো প্রচুর পরিমাণে ময়েশ্চারাইজার পাওয়া যায়। এর বাইরে যে খুব প্রচলিত ময়েশ্চারাইজার, যেমন আমরা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করি, আমরা স্যালিসাইলিক অ্যাসিড বিভিন্ন পার্সেন্টেজে ব্যবহার করি, আমরা ইউরিয়া ব্যবহার করি বিভিন্ন পার্সেন্টেজে, আমরা গ্লিসারিন ব্যবহার করি। এটা তো সবাই অনেকেই ব্যবহার করে, গ্লিসারিন ব্যবহার করি। আর বাজারে যে ময়েশ্চারাইজার পাওয়া যায়, বিভিন্ন রকমের ময়েশ্চারাইজার, বিভিন্ন রকমের এমোলয়েন্ট, বিভিন্ন নামে, ট্রেড নেমে পাওয়া যায়। জেনেরিক নেমে ময়েশ্চারাইজার পাবেনই না বললে চলে। তো সেটি আপনাকে ব্যবহার করতে মনে রাখতে হবে। মুখের চামড়া কিন্তু তুলনামূলকভাবে সফট, পাতলা। এই চামড়াতে যেটা ব্যবহার করবেন, পায়ের চামড়াতে সেইটা কাজ নাও করতে পারে। আর পায়ের চামড়া যেটা ব্যবহার করে আপনি খুব ভালো থাকবেন, মুখের চামড়াতে ব্যবহার করতে গেলে এটা একটু সমস্যা তৈরি করতে পারে। কার চামড়ায় কোনটা স্যুট করতেছে, অর্থাৎ অ্যাডজাস্ট করে নিচ্ছে, মানিয়ে নিচ্ছে, সেটা দেখে শুনে কিন্তু করবে না, আগে থেকে বলা যাবে না। ডাক্তার শহীদুল্লাহ, স্কিন নিয়ে তো অনেক কথা বলছি আমরা, একটু এই শীতের সময় সবচেয়ে বড় যে সমস্যাটা সবাই ফেস করে, আশা করছি যারা দর্শকরা দেখছেন তারাও নিশ্চয়ই এটাই ভাবছেন যে আমরা ঠোঁট ফাটা নিয়ে অনেকেই প্রবলেম ফেস করেন। আসলে শীতকালে ঠোঁটের যত্নটা কিভাবে নিতে হবে? ঠোঁট ফাটার কারণটাই হলো যে আর্দ্রতা কমে যায় বাতাসে। এখান থেকে বাতাসে উপাদান, বিশেষ করে জলীয় পদার্থগুলো বেশি অ্যাবজর্ব হয়ে বাতাসে শোষিত হয়ে এই সমস্যাটা তৈরি করে। পেট্রোলিয়াম জেলি বা গ্লিসারিন এইগুলো দিয়ে আপনি প্রোটেকশন দিবেন, তাহলে ঠোঁট ফাটাও কম হবে এবং হাত ফাটা, পা ফাটাও অনেক কম হবে। শীতকালে চুলটাও একটু বেপরোয়া হয়ে ওঠে, মানে চুল পড়ার প্রবণতাটা বেড়ে যায়, এটি কেন হয়?
আমি যদি আমার চুলকে যত্ন না করি তাহলে শীত বা অন্য কোনো যে অ্যাডভার্স সিচুয়েশনে চুল পড়বে, শীতকালে তুলনায় বেশি পড়বে, এই যে লুব্রিকেন্টের ঘাটতি হয়, নিউট্রিশনের ঘাটতি হয় সেই কারণে। আর আমরা উল্টাপাল্টা যে তেল লাগাই সেটার জন্যও কিন্তু হয়, উল্টাপাল্টা চিকিৎসার জন্য হয়। সেক্ষেত্রে কিন্তু চুল শুধু পড়ে যাওয়া না, শীতকালে আরেকটি সমস্যা হয়, সেটা চুলের আগা ফেটে যায়, চুলে খুশকি হয়। এটির বাকি সমাধান রয়েছে? একই কারণ চুলের, এটাও কিন্তু পুষ্টির ঘাটতি। এখানে যদি চুলের চামড়াতে যদি যথেষ্ট পরিমাণে পুষ্টিকর খাবার থাকে, অর্থাৎ যেখানে গোড়াতে সেখানে যদি থাকে, তাহলে চুলের গ্রোথ রেটও ভালো হবে, চুলটা লাস্টারটাও ভালো হবে, অর্থাৎ চুল দেখতেও ভালো লাগবে, চুলের প্রকৃতি ভালো থাকবে, প্যাটার্ন ভালো থাকবে, ডিস্ট্রিবিউশন ভালো থাকবে। চুল এবং ত্বকের সুস্থতার জন্য আসলে কি ধরনের খাবার গ্রহণের পরামর্শ দেবেন? চুল শরীরের তো একটা বিশাল গুরুত্বপূর্ণ অঙ্গ, কারণ শরীরের বাইরের সমস্ত জায়গাগুলোকে এটা কাভার করে রাখতেছে, প্রোটেক্টিং ফাংশন এটার আছে। অর্থাৎ বাইরের যে কোনো পরিবেশগত সমস্যা থেকে, মেকানিক্যাল সমস্যা থেকে, পানি শরীর থেকে চলে যাবে, মিনারেলসগুলো শরীর থেকে যাবে কি থাকবে, কোন মিনারেলসটা যাবে কোনটা থাকবে, টক্সিক উপাদান অর্থাৎ শরীরে যে বর্জ্য পদার্থ হচ্ছে কোনটা কতটুকুন বের করে দিতে হবে, এটা কিন্তু চামড়াও নিয়ন্ত্রণ করে, আমাদের যে সোয়েটের সাথে অর্থাৎ ঘামের সাথে নিয়ন্ত্রিত হয়। সুতরাং এটার একটা প্রোটেক্টিং ফাংশন আছে। তার ইন্টিগ্রিটি মেনটেন করা খুবই জরুরি, অর্থাৎ তাকে আমাদেরকে ভালো রাখাটা, তাকে হেলদি রাখা, পুষ্ট রাখা আমাদের খুব জরুরি। সুতরাং বেসিক খাবার যেটি আমাদের প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মিনারেলস, ভিটামিনস এগুলো তো লাগবেই, পাশাপাশি স্পেশালি ভিটামিন এ, ই, সি এর কথা আমি বলেছি যে চামড়ার ইন্টিগ্রিটির জন্য দিজ আর ভেরি এসেনশিয়াল এলিমেন্টস, এইগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ এই ভিটামিনগুলো অবশ্যই খেতে হবে। আর তাছাড়া আরও কিছু ভিটামিন আছে, বায়োটিন একটা ভিটামিন আছে, এটি মানে পার্ট অফ ভিটামিন বি। তো আরও কিছু ভিটামিন বি আছে যেগুলো আমাদের কাজে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কাজে লাগে চামড়ার জন্য। সুতরাং এগুলো পাওয়া যায় আসলে আমরা অনেক খাবারের মাঝেই আছে, আমাদের ভাতের মাঝেও কিছু ভিটামিন আছে, এটাও ঠিক। কিন্তু পাশাপাশি ফলের কথা যদি বলি, ফলের মাঝে অনেক ভিটামিন আছে, ভিটামিন ই আছে, ভিটামিন সি আছে, ভিটামিন এ আছে। হ্যাঁ, ভিটামিন সি হয়তো ফলের মাঝে তুলনামূলকভাবে বেশি। সিডগুলোতে ভিটামিন, মানে যেমন বাদাম এবং এরকম সিড জাতীয় যেগুলো খাবার, এগুলোতে ভিটামিন ই বেশি আছে। আর ভিটামিন এ বিশেষ করে চর্বি জাতীয় উপাদান, যেমন ডিমের হলুদ অংশের মাঝে আছে। একটা ডিম খেলে অনেক কিছু পাওয়া যায়। তেমনি আমরা যদি মাছের চর্বি খাই তাহলে কিন্তু এটা চামড়ার জন্যও ভালো, এমনকি হার্টের জন্যও ভালো, কারণ মাছের চর্বি ইউজুয়ালি রিচ উইথ হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন তুলনামূলকভাবে কম, কিন্তু মাংসের চর্বিতে অতিরিক্ত পরিমাণে লো ডেন্সিটি ফ্যাটি অ্যাসিড আছে। সুতরাং আমরা বলবো যে তুলনামূলকভাবে মাছের চর্বি ভালো, এবং বিশেষ করে সামুদ্রিক মাছ হলে আরও বেশি ভালো। মিঠা পানির মাছে যে নেই তা না, মিঠা পানির মাছের মাঝেও আছে। সুতরাং এই আমরা একটু পুষ্টির জন্য, বিশেষ করে আপনার ভিটামিনস এবং মিনারেলসের জন্য আমরা এরকম প্রোটিন এবং আমাদের ফ্রুটগুলো খাবো, এটি ফিশ খাবো, সবজি খাবো। সবজিও কিন্তু অনেক ভালো উপাদান আমাদের সরবরাহ করে। সুতরাং পুষ্টির দিকটা মনে রাখতে হবে, শীতকালে একটু তুলনামূলকভাবে যত্ন করে মনে রেখে এটি আমাদেরকে বেশি খেতে হবে। আমরা প্রায়ই শুনছি এবং অনেক গবেষণাপত্রেও দেখছি যে ইদানিং অনেক মানুষের শরীরে চর্মরোগের যে ওষুধটি সেটি কাজ করছে না। এটার সঙ্গে কি করোনা টিকার কোনো সম্পর্ক রয়েছে কিনা, বা এটির সমাধানের বাকি পথ রয়েছে? ধন্যবাদ। আসলে সব ওষুধ কাজ করে না ঢালাওভাবে এই কথাটা বলা ঠিক হবে না, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখছি আমাদের দেশে প্রচুর পরিমাণে স্কেবিজ বেড়ে যাচ্ছে। আচ্ছা। এবং ফাঙ্গাল ইনফেকশন বেড়ে যাচ্ছে, যে ছত্রাকজনিত যে দাঁত বলে আমাদের দেশে, এটা বেড়ে যাচ্ছে। এই যে স্কেবিস বা খুসপাচরা, এটি বেড়ে যাওয়া এবং ছত্রাক বা ফাঙ্গাস বা দাঁত বেড়ে যাওয়া, এটি কিন্তু ইনফেক্টিভ, একজনের গায়ে থেকে আরেকজনের গায়ে ছড়ায়। এটি বেড়ে যাওয়ার ক্ষেত্রে রোগীরা নিজেরা এসেই বলে যে আমি করোনা টিকা দেওয়ার পরে থেকে আমার কি এটা হয়েছে।
সম্ভবত সামহাও এটি একটু একজনের মাথা থেকে আরেকজনের মাথায় গিয়েছে, হতে পারে। এটা বৈজ্ঞানিকভাবে যুক্তিটার যথেষ্ট পরিমাণে যুক্তি আছে, কিন্তু কথাটা হলো কি যে এইখানে যে সত্যি সত্যি করোনা টিকা দেওয়ার পরেই এটা বেড়েছে কিনা এটা একটু খুঁজে দেখাটা খুব জরুরি। এটা করোনা টিকা তো ইউরোপ আমেরিকার মানুষ নিয়েছে, আফ্রিকার মানুষ নিয়েছে, হ্যাঁ, যত দুনিয়ার সব জায়গার মানুষও নিয়েছে, ল্যাটিন আমেরিকার মানুষও নিয়েছে, কিন্তু কথা হলো সব জায়গাতে কিন্তু এরকম ব্যাপক হারে বেড়ে যায় নাই এই দুইটা বিষয়। এবং সেখানে আপনার ওষুধ যে কাজ করে না, এই সার্কোপ্টিস কেবিস তো বা খুসপাচড়া তো আমরা উপরের ওষুধ দিয়ে ভালো করি, কথা বুঝছেন না? এটি তো আপনি মুখে খাওয়ার ওষুধ দিয়ে ভেতর থেকে ভালো করার সংখ্যাটা খুব কম, সীমিত কিছু ওষুধ আছে এটা ব্যবহার করা হয়। মোস্টলি এটা বাইরের ওষুধ দিয়ে, লাগানো ওষুধ দিয়ে ভালো করতে হয়। তো সেই ক্ষেত্রে বডি রেজিস্ট্যান্স কমে গেলেও কিন্তু ভালো হওয়ার কথা। এই যে ভালো হয় না, এটার যেটা আপনি বললেন যে ওষুধগুলো আসলে কতটুকুন কাজ করে, এটা কিন্তু খুব যৌক্তিক বিষয়। আমাদের দেশে অনেক ওষুধের র ম্যাটেরিয়াল বা মূল যে উপাদানটা বাইরে থেকে কিনে আসে, মূলত এটা ইউরোপ থেকে আনা হয়, আমেরিকা থেকে আনা হয়, এবং এশিয়ারও কিছু কিছু দেশ থেকে আনা হয়। এটি আমাদের দেশে যারা ইম্পোর্ট করে তারা চেষ্টা করে তুলনামূলক কম দামেরটা নিয়ে আসতে। এখন কম দামেরটা যদি কাজ না করে তো এই ওষুধ দিলে তো মানুষের ক্ষতি হবে। মানুষ চিকিৎসাটাকে এত গুরুত্ব দেয়, স্বাভাবিক গুরুত্ব দিতেই হবে। চিকিৎসা করে আপনি যদি সার্ভাইভ না করেন, আপনার বাড়ি গাড়ি জমা টাকা পয়সা এগুলো দিয়ে আপনি কি করবেন? খাবার দিয়ে কি করবেন? ল্যান্ড দিয়ে কি করবেন? আপনাকে বেঁচে থাকতে হবে, ভালো থাকতে হবে। সুতরাং চিকিৎসা খুব প্রায়োরিটি জিনিস। এখানে ওষুধ নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, ওষুধের মান নিয়ে। যেখান থেকে পৃথিবীর যেখান থেকে আনি আমরা র ম্যাটেরিয়াল বা মূল উপাদানটা এনে তো বাংলাদেশে তৈরি করি আমরা। এই বাংলাদেশ অধিকাংশ ওষুধ কিন্তু বাংলাদেশে তৈরি করা ওষুধই ব্যবহার করা হয়। খুব কম ওষুধ বাইরে থেকে তৈরিকৃত অবস্থায় আসে। তৈরিকৃত ওষুধের দাম কিন্তু অনেক বেশি। তো কাজেই এই যে যখন উপাদানটা আনি সেটা যেন ভালো আনি, এটা মনে রাখতে হবে, যেটি যেন কার্যকরী হয়, নাম্বার 1। নাম্বার 2 হলো যে বাংলাদেশে আমরা যে ব্যবহার করি ওষুধগুলো ব্যবহার করার সময় আমরা সঠিক পদ্ধতি ব্যবহার করি কিনা এটা চিকিৎসকদের মনে রাখতে হবে। যারা ডিসপেন্স করে, যারা রাখে, যেই টেম্পারেচারে রাখতে হবে, যেই জায়গাতে ওষুধটা রাখতে হবে, তার মান নিয়ন্ত্রণ করার জন্য যতদিন তার কার্যকারিতা থাকবে ততদিন ব্যবহার করা যাবে। আমি যদি ডেট এক্সপায়ার্ড জিনিসপত্র মার্কেটে পয়সা ইনকাম করার জন্য ছেড়ে দেই তাহলে তো হবে না। তো কাজেই সব কিছুই খেয়াল রাখতে হবে। ওষুধের এই যে কার্যকারিতা, এটি আনডাউটেডলি খুবই প্রশ্নবিদ্ধ বিষয়, এটিকে মাথায় রাখতে হবে। কোভিড-19টাও একই জিনিস, যে এটি আসলে রিয়েলি কি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিয়েছে, যার জন্য হচ্ছে। হ্যাঁ, আপনি জানেন যে আমেরিকাতে জন এফ কেনেডির ভাই আরেকজন কেনেডি এখন জীবিত আছেন। ভদ্রলোক প্রথমেই বলেছেন যে করোনার টিকা আমেরিকাতে দেওয়া যাবে না, নিউ ইয়র্কে দেওয়া যাবে না। দে আর ফ্রম নিউ ইয়র্ক, মানে লার্জেস্ট সিটি অফ আমেরিকা, ইউএসএর। সেখানে বলছেন দেওয়া যাবে না, যদিও নিউ ইয়র্কে প্রচুর পরিমাণে অধিকাংশ মানুষ করোনার টিকা দিয়েছে এবং সারা পৃথিবী জুড়ে করোনার টিকা দিয়েছে। এবং এক দেশ আরেক দেশ সম্বন্ধে বলেছে, অনেকে বলেছে চাইনিজ টিকা ভালো না, রাশিয়ান টিকা ভালো না, অথবা এই দেশের টিকা ভালো না, এগুলো অনেকে বলেছে। কিন্তু কোন টিকা ভালো এটি কিন্তু এখনও বিতর্কের ঊর্ধ্বে চলে যায়নি। সুতরাং এই যে টিকা দেওয়া মানেটা তো বুঝেন নিশ্চয়ই, যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, এই জন্য টিকা দেয়। আপনি যে স্পেসিফিক যে ওষুধটা দিবেন, যদি এই যে কোভিড-19 ভাইরাসের এগেনস্টে আপনি যে টিকা দিচ্ছেন এটা কাজ করবে কোভিড-19 ভাইরাসের এগেনস্টে, নট এই যে আমাদের হারপিস লেবিয়ালিস হয় বা মুখে যে জ্বর ঠোসা হয় যে হারপিস সিমপ্লেক্সের জন্যে, এইটার এগেনস্টে কিন্তু এটা না। চিকেন পক্সের টিকা কিন্তু এটা না, মনে রাখবেন। এটা কিন্তু টাইফয়েডের টিকা না। সুতরাং টিকাটা হবে স্পেসিফিক যেই রোগটা সেটার এগেনস্টে, না হলে অবশ্যই বডির ইমিউনিটি বা রোগ প্রতিরোধ করার যে ক্ষমতাটা মানুষের শরীরের ইনহেরেন্ট বা নিজস্ব, এটা কিন্তু ব্যাহত হয়, আঘাতপ্রাপ্ত হয়। সুতরাং এটি অবশ্যই টিকার মানটা খুবই গুরুত্বপূর্ণ। এই কথাটা যারা বলছে আমাদের পেশেন্ট বা অন্য মানুষ, এমনকি কেউ কোনো কোনো চিকিৎসক বা কোনো কোনো রিসার্চার এই বিষয়টি নিয়ে প্রশ্ন তৈরি করেছেন, আমি মনে করি এই প্রশ্নটার
সঠিক বৈজ্ঞানিক উত্তর খুঁজে বের করা খুবই জরুরি, এটা করতে হবে। ছত্রাকের ক্ষেত্রেও একই, অ্যান্টিফাঙ্গাল ড্রাগগুলো সঠিকভাবে কাজ করে না, কিন্তু আমরা কি চিকিৎসা করছি না? নিশ্চয়ই সারা দেশ থেকে, আমি একজন সিনিয়র মানুষ, আমার কাছ থেকে সারা দেশ থেকে রুগী আসে। আমাকে তো এই রুগীটাকে ভালো করতে হবে, এটি ধনী রুগী আসুক গরিব রুগী আসুক, আমাকে যৌক্তিকভাবে তাকে যতটুকু সম্ভব ভালো চিকিৎসা দিয়ে রোগ সারাতে হবে। যাবে কোথায়? বিদেশে কেন যাবে? এটি খুব স্বাভাবিক রোগ। এই ছত্রাক বা খুসপাচড়ার রোগ খুব স্বাভাবিক, ফাঙ্গাল ইনফেকশন যে রোগ, এটা খুবই স্বাভাবিক। এটি আমাদেরকে কিন্তু ভালো করতে হবে, এবং আমি বিশ্বাস করি ভালো করা সম্ভব। যা ঔষধ আছে এ দিয়েও ভালো করা যায়। এখানে কিছু কিছু ওষুধ অকার্যকর থাকতেই পারে, এবং তা চিহ্নিত করে বাজার থেকে সরিয়ে দেওয়াটা ভালো আমি মনে করি। এটা কারণ এটা তো ডাক্তার সাহেবরা বা ফার্মাসির লোকরা তারা না জেনে এটা ব্যবহার করে, সাধারণ মানুষ বাজার থেকে কিনে নেয়। আমাদের দেশে তো অনেক ওষুধ প্রেসক্রিপশন লাগে না, প্রেসক্রিপশন ছাড়া নিয়ে যায়, তারা ব্যবহার করে মনে করে আমি তো চিকিৎসা করছি, ভালো হবে। আসলে ওষুধটা কাজ করতেছে না। এটি আমাদেরকে খুব যত্ন সহকারে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে স্টেপ নিয়ে এটিকে নিয়ন্ত্রণ করে ভালো ওষুধটা বাজারে দিতে হবে, এর কোনো বিকল্প নেই। অনেকেই কিন্তু আমরা দেখি যে তারা এই স্কিনের বা চর্মরোগ তারা পুষে রাখেন বা এটা গোপন রাখেন, চিকিৎসা করতে চান না। এই ক্ষেত্রে কি তাদের কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে? ধন্যবাদ। আসলে চর্মরোগ, যেটা শুরুতে বলেছি যে ভাইটাল অর্গানগুলোকে রক্ষা করে চামড়ায়, তো এটা যদি ক্ষতিগ্রস্ত হয়, আপনার পা যদি সিকিউরিটি যদি ঠিক না থাকলে, তা আপনি তো মানে ইনসিকিউর থাকলেন। আপনার শরীর তো, যেমন ধরেন আপনি খুসপাচড়া থেকে যে ইনফেকশন হয়, এই ইনফেকশনের কারণে, সেকেন্ডারি ইনফেকশনের কারণে কিন্তু কিডনি নষ্ট হয়, নেপ্রোপ্যাথি হয়। আচ্ছা, হ্যাঁ, কিডনি নষ্ট হয়। এবং দীর্ঘদিন এই কিডনি নষ্টর রোগটা যদি চিকিৎসা না করা হয়, খুসপাচড়া থেকে যেটা হলো, তাহলে কিন্তু এটি কিডনি সারা জীবনে যেন অকেজ হয়ে যেতে পারে, অর্থাৎ সিকেডি হয়ে যেতে, ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে, অকেজ হয়ে যেতে পারে। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ। এরকম চামড়ার উপরে যেসব রোগ হয়, এগুলো কিন্তু আলটিমেটলি বডির অন্যান্য জায়গাতে ছড়াতে পারে, সেগুলো খুবই সাবধান থাকতে হবে। সোরিয়াসিস একটা রোগ, আমি শুরুতে বলেছি, অনেকের হচ্ছে এবং ভালো হয় না সহজে। এটিও কিন্তু সঠিকভাবে চিকিৎসা করে আমাদের ভালো রাখতে হবে, না রাখলে অন্য সমস্যা। এবং সোরিয়াসিসের চিকিৎসা করতে যে অপচিকিৎসা করে হোমিওপ্যাথি, কবিরাজি, এমনকি অনেক উল্টাপাল্টা ওষুধ খাওয়া, বিশেষ করে ব্যথার ওষুধ খেলে সোরিয়াসিস বেড়ে যায়, ম্যালেরিয়ার ওষুধ ক্লোরোকুইন খেলে বেড়ে যায়, ব্লাড প্রেশার কিছু ওষুধ খেলে বেড়ে যায়। এই ধরনের ওষুধ যেন ইরিলিভেন্ট সোরিয়াসিসের রুগীরা না খায়, এটি নিজে নিজে চিকিৎসা না করে এবং রোগ পুষে না রেখে চিকিৎসকের শরণাপন্ন হওয়া খুবই জরুরি। এমনকি খুসপাচড়ার চিকিৎসাটাও করা উচিত, যেটা বললাম যে কিডনি ডিজিজ হয়। আপনার যদি ফাঙ্গাসের ইনফেকশন না করেন, আপনার লেবার আওয়ার নষ্ট হয়ে যাবে। আপনি সারা রাত জায়গা থাকলে পরের দিন কাজ করবেন কী করে? আপনি সারা রাত চুলকাইলেন, ওয়ার্কিং প্লেসে যে আপনি চুলকাইলেন, আপনি একটা ভালো একটা প্রোগ্রাম করতে গেলেন, আপনি সেখানে সিভিল সংকটে পড়বেন, আপনি ভালো পরিবেশ মেনটেন করতে পারবেন না। সুতরাং চিকিৎসা তো জরুরি, যেমন সামাজিক কারণে জরুরি, তেমনি শারীরিক কারণে চর্মরোগের চিকিৎসা করা উচিত। এবং আমি বলবো যে অবশ্যই রাস্তাঘাটে স্ট্রিট কর্নারে যে ওষুধ বিক্রি করে, এই ওষুধের শরণাপন্ন হওয়া কিন্তু উচিত নয়, এটি লাভের চাইতে ক্ষতি করে। আমি প্রচুর রোগী দেখেছি যারা এই রাস্তাঘাটের ওষুধ খেয়ে এবং হোমিওপ্যাথিক মেডিসিন খেয়ে সমস্ত গা সরিয়ে যায়, এবং অনেক রোগীকে হাসপাতালে ভর্তি করেও বাঁচানো যায়নি, তারা মারা যাচ্ছে। 30 বছরের লোক, 40 বছরের লোক, 25 বছরের লোক মারা যাচ্ছে। দিস ইজ ভেরি মানে অ্যালার্মিং জিনিস এটি। কাজেই এই চর্মরোগ হলে অবহেলা না করে আমাদেরকে চিকিৎসা করতে হবে, এবং ভালো বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হলে পরে আমরা আনডাউটেডলি ভালো থাকব। একটি কথা মনে রাখা দরকার যে চর্মরোগ কঠিন না, কিন্তু এটার যথাযথ চিকিৎসা করা কিন্তু সময় মতো চিকিৎসা করা খুব জরুরি। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। একদম সব শেষে জানতে চাইবো, আমরা যারা প্রতিদিন ব্যস্ত থাকি, যান্ত্রিক জীবন, আমাদের নানা রকম ব্যস্ততায় আমাদের ত্বক কিংবা চুলের সেভাবে যত্ন নেওয়া হয় না, তো শীতে আসলে সুস্থ থাকতে এবং সুন্দর থাকতে আপনি সবাইকে কি পরামর্শ দেবেন? ধন্যবাদ। আসলে প্রথমে কথাটা হলো যে একটা পার্সোনাল হাইজিন, যে আমাদের দোয়া মোছা পরিষ্কারটা যেন, হাত পরিষ্কার থাকে, যে অজু করার সিস্টেমটা, দোয়া মোছার হাতটা যেন পরিষ্কার থাকে, কারণ আমরা ফ্রিকোয়েন্টলি হাতটা ব্যবহার করি, পা এক্সপোজ থাকে, মুখটা এক্সপোজ থাকে।
এটা এনভায়রনমেন্টাল ধুলাবালি থেকে আরম্ভ করে জীবাণু থেকে অনেক কিছু আসে। সেগুলো আমরা যদি ভালো সাবান, যে সাবানটা কোনো ক্ষতি করে না, এই সাবানটা দিয়ে যদি ধুয়ে রাখি তাহলে খুব ভালো থাকবে। এটি একটা। মাথায় শ্যাম্পু করলে ভালো, কিন্তু এটা অতিরিক্ত শ্যাম্পু করা ভালো না। কসমেটিক দিয়ে লুব্রিক্যান্ট অবস্থায় রাখা বা তেল বা এরকম ময়শ্চারাইজার দেওয়া ভালো, কিন্তু এটি যথেচ্ছায় ইরিলিভেন্ট ব্যবহার করা কিন্তু ভালো না। এটি যৌক্তিকভাবে ভালো জিনিস ব্যবহার করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে এবং গোসল করতে হবে। শীতকাল ঠান্ডা আবহাওয়া বলে গোসল করব না, এটি হতে পারে না। ঈষৎ গরম পানি দিয়ে আমরা গোসল করব, খুব বেশি গরম না, কিন্তু এটা মাথায় রাখতে হবে। পুষ্টিকর খাবার আগেই বলেছি যে খাবারটা তুলনামূলকভাবে শীতকালে আমাদের চাহিদা, বডির ডিমান্ড বেড়ে যায়। এই ডিমান্ড ফুলফিল করার জন্য কিছু আমাদেরকে নিউট্রিশিয়াস বা পুষ্টিকর খাবার খেতে হবে, স্পেশালি ফল খেলে ভালো হবে। এবং তাই আমি বলবো যে পার্সোনাল হাইজিন, বা আমরা যদি আমাদের শরীরটাকে যদি ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে রাখি এবং পুষ্টিকর খাবার খাই, সচেতন থাকি, তাহলে আমি বিশ্বাস করি চর্মরোগ এত কঠিন রোগ নয়। এটি নিয়ে আসলে দুশ্চিন্তা করার কিছু নয়। কিন্তু উল্টোপাল্টা চিকিৎসা করা, স্ট্রিট কর্নার থেকে কোনো ঔষধ না নিয়ে ব্যবহার করাই ভালো, চিকিৎসা না করাই ভালো। যদি আপনি উল্টোপাল্টা চিকিৎসা নেন, তার চেয়ে চিকিৎসা না করাই ভালো। আমরা সচেতন থাকলে, নিজের পার্সোনাল হাইজিন মেনটেন করলে, পুষ্টিকর খাবার খেলে, আমি বিশ্বাস করি সকলেই ভালো থাকবেন। সবাই ভালো থাকুন সেই প্রত্যাশা করি। ধন্যবাদ। অধ্যাপক ডাক্তার শহীদুল্লাহ শিকদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আশা করছি আপনার এই মূল্যবান পরামর্শগুলো আমাদের দর্শকদের অনেক উপকারে আসবে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। চুল ও ত্বকের যত্ন নিন, বিশেষ করে এই শীতকালে। প্রাথমিক অবস্থাতেই দূর করার চেষ্টা করুন চুল ও ত্বকের যে কোনো সমস্যা। পাশাপাশি পুষ্টিকর খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। আজ এই পর্যন্তই। হ্যালো ডক্টরের পরবর্তী পর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আবারও হাজির হব নতুন একটি স্বাস্থ্য বিষয় নিয়ে। স্বাস্থ্য সুরক্ষার নির্ভরযোগ্য তথ্য পেতে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।